আরে শুনুন শুনুন শুনুন, ক্লিক যখন করেছেন তো পুরোটা একটু দেখুন কি হয়েছে, আগে দেখেছেন তো? এত কষ্ট করে ভিডিও বানানোর পর সেটা কি ফেলে রাখতে মন চায়? বলুন, আপনি বলুন। আরে কেউ কিচ্ছু বলবে না, আর একবার দেখলে কিচ্ছু হবে না। ওই অডিও চালু করে চুপচাপ আপনার কাজ করুন, ঠিক আছে? এই তো লক্ষ্মী ছেলে মেয়ে। মুভির নাম মিটার। এটা 2023-এর একটি অ্যাকশন ড্রামা তেলেগু মুভি। হালকা রোমান্স, তার সঙ্গে কিছু পলিটিক্স, তার সঙ্গে 1 চা চামচ অ্যাকশন, আর তার সঙ্গে 4 চা চামচ ইমোশন। সব মিলিয়ে মুভিটা খুব বেশি না, বাট মোটামুটি ভালো করেছে। আমি আমার মতো করে সাজিয়ে এক্সপ্লেন করব যাতে আপনারা বোর না হন। ক্যারেক্টার বা কাহিনী বিল্ড আপ করতে একটু অপ্রয়োজনীয় সিন ব্যবহার করতে হয়, যাতে যা ঘটছে আমরা সেটার গভীরে যেতে পারি। আপনারা একটু মনোযোগ দিবেন, তাহলে কাহিনীটা বুঝতে সুবিধা হবে, কেমন? আর বেটার সাউন্ড কোয়ালিটির জন্য হেডফোন ইউজ করুন। আশা করছি আপনাদের মুভিটা ভালো লাগবে। তো মুভির কাহিনী শুরু হয় 2006 সালে হায়দ্রাবাদের পুলিশ একাডেমিতে। নতুন ছেলেপেলেদের সিলেকশন লিস্ট করা হচ্ছে, আর এখানে এন্ট্রি হয় মুভির অন্যতম ক্যারেক্টার আমাদের হিরোর বাবা, হেড কনস্টেবল, আর তার পাশে আমাদের হিরো। ট্রেনিং এ যারা পাস করেছে তাদের বাইরেও অফিসার আরেকটা নাম অ্যাড করছে। সেই ছেলেটা যখন এই লাইনে ঢুকতে যাবে, আর্জুনের বাবা তাকে ধরে ফেলে। অফিসারের রিয়াকশন খুব একটা ভালো না। সে আর্জুনের বাবাকে ডেকে বলে, তুমি কেন ইন্টারফেয়ার করছো? আমি তো জানি এসবে জড়িও না। এর পিছনে কার হাত রয়েছে জানো? এন্ট্রি হয় মুভির ভিলেন কান্তারাম বাই রেড্ডি, একজন বিধায়ক। সে আর্জুনের বাবাকে হুমকি দেয় যে এসব থেকে দূরে থাকেন, নয়তো আপনার খবর আছে। বাট আর্জুনের বাবা ছিল সৎ অফিসার, সে রাজি হয় না, যার কারণে তাকে বদলি করে দেওয়া হয়। আর্জুন দেখছে তার বাবা সততার কাছে হেরে যাচ্ছে। আর্জুনের দাদু বলে, বেটা এভাবে আর কত, কেন তোকে বড়দের মাঝে দাঁড়াতে হবে? তুই একা কি করতে পারবি? এই জন্যই তুই আজীবন কনস্টেবলই থেকে গেলি। কাকু বলে, বাবা পরিবর্তন একজনকে দিয়েই হয়, আর আমি যদি না দাঁড়াই মানুষ কি করে ভরসা পাবে পুলিশের উপর? কাউকে তো সৎ হতে হবে নাকি? আমি না হয় সেটাই হলাম। আর যতদূর আমার মান সম্মানের কথা বলছো, আমার ছেলে অনেক বড় হবে, সে আমার মান সম্মান বাড়িয়ে দিবে। কি বেটা পারবি না? অর্জুন বলে, হ্যাঁ বাবা অবশ্যই। বদলি হয়ে শহরে আসতে দেখে ট্রাফিক জাম করে রেখেছে পার্টির লোকেরা, যাতে একটা প্রেগনেন্ট মহিলা কষ্ট পাচ্ছে। অর্জুনের বাবা পার্টির লোকেদের ট্রাফিক ক্লিয়ার করতে বলে, কিন্তু তারা ঝামেলা শুরু করে দেয়। কাকু তাদের উপর রেগে যাচ্ছিল, তখনই রেড্ডি সেদিক দিয়ে যেতে সেখানে এসে কোনো কথা নেই অর্জুনের বাবাকে একটা থাপ্পড় মেরে দেয়। এই তোকে বদলি করে এখানে এনেছি এটা বোঝাতে যে পলিটিশিয়ানদের সঙ্গে ঝামেলা করলে কি হয়, সাবধানে থাকবি। অর্জুনের বাবা তো লজ্জায় পড়ে যায়। এইভাবে সবার সামনে অপমান, সততার এই পরিচয়। অর্জুন আর তার দাদাও সেখানেই ছিল। অর্জুনের কাছে ব্যাপারটা বেশ অবাক লাগে। রাতে অর্জুন বসে বসে সেই ব্যাপারটা নিয়ে ভাবছিল। চেহারা দেখে মনে হচ্ছে খুব রাগ করছে। তার দাদা বলে, চোখের সামনে নিজের ছেলেকে মার খেতে দেখে একটা বাবা কিছুই করতে পারে না। এটা যে কেমন লাগে সেটা একমাত্র আমি বুঝতে পারছি। তোর বাবার ইচ্ছে তোকে অনেক বড় অফিসার বানাবে, তুই তোর স্বপ্ন পূরণ করবি। কিন্তু অর্জুন বলে, দাদা তোমার কি মনে হয় এত কিছু দেখার পরেও আমি পুলিশ হব? দাদু বলে, কি? অর্জুন বলে, শুধু আমি কেন, যে কেউ আমার বাবার সঙ্গে যা হয়েছে তা দেখলে পুলিশ তো দূরের কথা, পুলিশের কথা মাথাও আনবে না। আমি এসবে নেই। দাদু বলে, কি বলছিস এসব? তো বাবা শুনলে মন খারাপ করবে। অর্জুন বলে, আমি যতটা আমার বাবাকে ভালোবাসি ততটা এই পুলিশের জবকে ঘৃণা করতে শুরু করেছি। আমি কিছু বলবো না, আর তুমিও যেন কিছু বলো না। কয়েকদিন পার হয়ে গেলে একদিন পুজো করার সময় অর্জুনের বাবা তাকে দেশ আর পুলিশের ব্যাপারে কিছু কথা বলে। তারপর অর্জুনকে প্রমিস করতে বলে যে সে পুলিশ অফিসার হবে আর দেশের সেবা করবে, তার মান রাখবে। অর্জুন তো পুলিশ হতে চায় না, বাট কিছু করার নেই, বাবাকে ভালোবাসে তাই সে প্রমিস করে। আর এর সঙ্গেই পার হয়ে যায় কয়েকটা বছর। সিন রাতের বেলা হোম মিনিস্টারের বাড়িতে আসে। একটা বিজনেসম্যান তার সঙ্গে দেখা করতে এসেছে, বাট তাকে অপেক্ষা করতে বলছে হোম মিনিস্টারের পিএ। লোকটা বসে থাকতে থাকতে রেগে যায় যে পার্টির ফান্ড নিতে তো এমন অপেক্ষা করতে হয় না, আমি যাচ্ছি সিএম এর কাছে। তখন পিএ বলাবে, টাকলু ভিতরে সিএমই রয়েছে, তারই ক্লাস নিচ্ছে। রেড্ডি সিএম কে ধাক্কা মারে, মানে সেই রেড্ডি যে বিধায়ক ছিল সে এখন হোম মিনিস্টার হয়ে গেছে। সিএম তার কথা মানেনি বা একটু পাওয়ার দেখিয়েছে, তাই সে তাকে বোঝাচ্ছে যে তুই সিএম হলে কি হবে, আমার কথা তোকে মানতে হবে, পার্টি আমার কথাই চলবে, আমি যা বলবো তাই হবে। সিএম আর কি করবে, ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। রেড্ডির পিএ এসে বলে, টাকলু তো ভয়ে সেখান থেকে চলে গেছে। রেড্ডি বলে, গোয়েন্দার রিপোর্ট আর অভ্যন্তরীণ জরিপ অনুযায়ী আমি জানতে পারলাম আগামী নির্বাচনে আমাদের দল ক্ষমতা হারাতে চলেছে। এই অবস্থাতে আমাদের ক্ষমতা ধরে রাখতে হলে একটাই উপায়, আমি প্ল্যান করেছি, কি করতে হবে মনোযোগ দিয়ে শোন। রেড্ডি তার পিএ কে প্ল্যানের ব্যাপারে বলছে, বাট আমাদের সেটা শোনানো হয় না। সিন আরো কয়েকদিন সামনে আসে আর এন্ট্রি হয় মুভির হিরো কিরণ আব্বাভারা। সরি, আমি হয়তো নামটা সঠিক প্রোনাউন্স করতে পারছি না। মানে আমাদের হিরোর নাম এখানে অর্জুন কালিয়ান। ছোট সেই অর্জুন কালিয়ান এখন বড় হয়ে গেছে আর পুলিশের সিলেকশনে দৌড়াচ্ছে। বাট এত খুশি কেন? এ তো পুলিশ হতে চায় না, তাহলে এখানে কি করছে? চলুন একটু পেছনে যায়। এটা অর্জুনের ফ্রেন্ড গিরি। সে বলছে, আগের বার না হয় মুভি দেখে সময় কাটিয়েছি, মাসাজ করে এটা সেটা করে তোর বাপকে বলেছি যে তোর হাই জাম্প হয়নি, লং জাম্প হয়নি, তুই বাহানা দিয়েছিস, এই জন্য তোর সিলেকশন হয়নি। বাট এবার তো তোর বাপ সঙ্গে রয়েছে, এবার কি করবি? অর্জুন বলে,
বলে এই জন্যই তো আস্তে আস্তে যাচ্ছি, যাতে একাডেমিতে যেতে যেতে সময় পার হয়ে যায়। আর্জুনের বাবা তাড়াতাড়ি আসতে বলছে। একটু পর আর্জুন গাড়ি ব্রেক করে। কি হলো? আর্জুন বলে, মামা মনে হয় আমার কাজ হয়ে গেছে, একাডেমিতে আর যেতে হবে না। ওই দেখ। এদিকে দেখে একটা মুরব্বী দুইটা গাড়ির পেছনে দৌড়াচ্ছে আর বলছে, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। এটা দেখে আর্জুনের বাবা থেমে গেছে, আর তার বাবার থামা দেখে আর্জুন থেমে গেছে। আর্জুন বলছে, এখন বাবা দায়িত্ব পালন করবে নাকি আমাকে নিয়ে যাবে? তার মানে আমি বেঁচে গেলাম। ভাই স্লো মোশনে স্টাইল মেরে গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে লোকজন বের হয়ে আসে। কে তুই? চল যা, নিজের কাজ কর। এখন হিরো তো হিরোপন্থী তো করবেই। এরা মারতে এলে ভাই এদের মারা শুরু করে। তো ভাই মেরে যাচ্ছে, একটু পর লক্ষ্য করে গাড়ি থেকে একটা পা বের হলো। পা দেখে ভাই হা করে আছে, কখন তার মুখটা দেখবে। বাস এন্ট্রি হয় মুভির হিরোইন আতুলিয়া রাভি অর্থাৎ পায়েলের। এখন হিরোইন বের হয়েছে, নিয়ম অনুযায়ী দিদিকে দেখে তো দাদারও তরমুজ ফেটে যাবে। দিদি পালানোর চেষ্টা করছে আর ভাই তাকে দেখেও যাচ্ছে, মারামারি করে যাচ্ছে। ভাবা যায় একজন আবার দিদিকে মারতে আসে, ভাই তাকেও মারে। আর এখানে মালগাড়ির সঙ্গে বালুর ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। দুজনের নজর দুজনের দিকে, চোখাচোখি চলছে, একজন আরেকজনকে দেখছে। যাক, তারা এসব লুতুপুতু করতেই পারে, সে ওদিকে তাদের রয়েছে, আমরা সামনে যাই। তো ভাই বাকি সবাইকে মারছিল, তখন পায়েলের বাবা তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে ধন্যবাদ তো দিন, ভাই চেয়ে আছে। দিদিও একবার ঘুরে দেখছে। মারামারি শেষে কাকু বলে, হয়েছে চল এবার। একজন বলে, বাবা সময় তো নেই, এখন তো ঢুকতে দিবে না। কাকু বলে, এটা প্রথম ব্যাচ শেষ হলো, এর পরের ব্যাচে তুই রয়েছিস, চল। কি আর করার, বাবার জেদে আর্জুন চলে যায়। দৌড়াদৌড়ি শুরু হয়েছে, কিন্তু সে ইচ্ছে করে পিছিয়ে পড়ে থাকে, মানে সে তো পুলিশ হবে না। মেয়েটার চেহারা তার চোখের সামনে ভেসে উঠতে থাকে। তখন আর্জুনের মনে পড়ে যে সে তার কাছে একটা ট্রেনের টিকিট দেখেছিল, যেখানে টাইম ছিল এই কয়টা। ঘড়িতে দেখে আর 30 মিনিট রয়েছে। আর্জুন তাকে দেখার জন্য তাড়াহুড়ো করে এসব শেষ করতে গিয়ে নিজের অজান্তেই সবগুলোতে ভালো পারফর্ম করে ফেলে। তারপর স্টেশনে এসে দেখে পায়েল ট্রেনে উঠলো, সে চলে গেল, মানে আসতে ভাইয়ের একটু লেট হয়েছে। কি আর করার, এরপর থেকে আর্জুন তাকে নিয়ে ভাবতে থাকে। আর এর সঙ্গে সময় পেরিয়ে রেজাল্টের দিন চলে আসে। এরা তো শিওর যে পাস করতে পারবে না, তাই রিল্যাক্সে আছে। এই কাকুর থেকে ভবিষ্যৎ দেখে নিচ্ছে। পাখি যে কার্ড বের করে সেখানেও পুলিশ। কাকু বলে, বেটা তুমি তো অনেক বড় অফিসার হবে। এরা অবাক হতে না হতেই আর্জুনের বাবা কল করে বলে, বেটা আমি আজ অনেক খুশি। আর্জুন বলে, কেন বাবা, কি হয়েছে? কাকু বলে, পাঞ্জাগুট্টা থানায় তোর এসআই পোস্টিং হয়েছে, লেটার এসেছে। আর্জুন অবাক, কি করে হলো এটা? যাক, তার বাবা তাকে পুলিশের ড্রেস হাতে ধরিয়ে দেয় আর কিছু কথা বলে যে এই পোশাক তোকে নয়, পুরো দেশ বা জাতিকে রিপ্রেজেন্ট করে, এর মান রাখবি, আমার মান রাখবি। বাপ তো বলে যাচ্ছে, বাট ভাইয়ের যে মুড নেই এসব শুনতে বোঝাই যাচ্ছে। রাতে দুই বন্ধু মিলে ভাবে এবার কি করা যাবে। সিন চলে আসে পরের দিন থানায়। আগে গিরি ভিতরে এসে বিল্ডআপ দেওয়া শুরু করে, তারপর ভাই ভিতরে আসে। কিরে সবার কি খবর? সবার সঙ্গে আলাপ হয়, পরিচিত হয়, কথাবার্তা হয়। তারপর জেলে যে আসামিরা ছিল তাদের ব্যাপার শুনে কে কি কেসে এখানে বন্দী হয়ে আছে। এ ভাই সব বলে দেয়। শোনার পর আর্জুন সবাইকে ছেড়ে দিতে বলে। এ তো অবাক, কি এদের ইশারা চলছে। তখন আমাদের দেখানো হয় গিরি রাতে আর্জুনকে বুঝিয়েছিল সে যদি থানায় এসে আসামিদের ছেড়ে দেয় তাহলে তো তাকে অবশ্যই চাকরি থেকে বের করে দিবে। সেই প্ল্যান মতো আর্জুন আসামিদের ছেড়ে দেয়। কনস্টেবল বলে, স্যার আমি কিছু জানি না, আমি কমিশনারকে এখনই জানাচ্ছি। এই কাকুও ভয় দেখায়, স্যার কমিশনার আপনাকে। গিরি বলে, বেশি কথা না বলে স্যারের কাজকে ফলো করা, যা স্যার কি করেছে সেটা দেখ, যা। সিন চলে আসে কমিশনার অফিসে আর এন্ট্রি হতে চলেছে আমাদের সবার পরিচিত মালের। আহা, কি ধ্যান দিয়ে বইটা পড়ছে গো। টেলিফোন বেজে ওঠে আর কাকুর হাত থেকে বইটা চটকে ফ্যানের সঙ্গে গিয়ে লেগে ছিটকে পড়ে যায়। এটা কি ফোন বাজতেছে না কি এত জোরে? ফোনটা কানে নাই। হ্যালো। এবার থেকে আর্জুনের কনস্টেবল সব বলে দেয় যে স্যার সে এসেই সবাইকে ছেড়ে দিয়েছে। খবর শুনে কাকু বলে ওঠে, আব্বা তাই? কখন? কে করেছে বে? আমি এখনই ওর রিজাইন লেটার নিয়ে আসছি। লেটার বের করে নিয়ে রওনা দেয়। আর ডিজিপি ফোন করে বলে, স্যার আপনি আজ আমায় থামাবেন না, আমি এখনই একজনকে বের করে দিচ্ছি, আপনি নিউজ দেখুন। থানায় আসে। কে 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 করেছে এটা? এরা দুজন খেলছে। কাকু তার মতো কথা বলে যাচ্ছে। গিরি বলে, ভাই আমি দেখছি, তুই চাল দে। যেই কাকুর কাছে গিয়ে একটু পাট নিতে থাকে, কাকু এমন করে একটা থাপ্পড় মেরে দেয়। মার খেয়ে সে চলে যায়। ভাই তোর ম্যাটার তুই দেখ। কাকু বলে, সিনিয়র দেখেও এভাবে না, তোমাকে আর রাখা যাবে না, আর মিডিয়া জানলে আমাদের কি হবে? আর্জুন বলে, দিন স্যার আমাকে বের করে দিন। যে কাগজটা নিতে যাবে টিভিতে বলে ওঠে, ব্রেকিং নিউজ। ডিউটিতে জয়েন করেই এসআই আর্জুন তার কাজ শুরু করে দিয়েছে। এতদিনের পাউডার ব্যবসায়ীদের পুলিশ ধরতে পারছে না, আজ তাদের হাতে হাতে ধরে ফেলেছে। এরা তো অবাক। টিভিতে ওই কাকু যাকে গিরি বলেছিল স্যারের কাজ ফলো কর, ওই কাকু আর্জুন যাদের ছেড়ে দিয়েছিল তাদের ফলো করে তাদের আস্তানায় গেছে আর তার বাকি লোকদের নিয়ে এদের উপর হামলা করে এদের ধরে ফেলেছে। সে বলে এসব আর্জুন স্যারের আন্ডার কভার অপারেশন, সেই তাদের অর্ডার দিয়েছে। এসব নিউজ শুনে তো আর্জুন অবাক। জাস সালা, আমি কিছু না করে ফেলাম। কাকু বলে, বেটা আমি তো না জেনে তোকে অনেক কিছু বলে ফেলেছি, প্লিজ তুই আমার কথায় কিছু মনে করিস না রাজা, আমাকে ক্ষমা করে দিস। আর্জুনের ফোন বেজে ওঠে। নিউজ দেখে তার বাবা অনেক খুশি, মহল্লার লোকেরাও তার তারিফ করছে। বাট আর্জুন তো জানে সে কিছুই করেনি। সিন রেড্ডির কাছে আসে। পার্টির একটা মুরব্বী নেতা যে অনেক আগে থেকে পার্টির জন্য কাজ করে আসছে, বাট রেড্ডি তাকে এবার টিকিট না দিয়ে টিকিট দিয়েছে খেয়া ঘাটের মালিক রে। ফারাক্কার গেট খুলে রেড্ডির সামনে ভিডিও কলে, বুঝতে তো পারছেন রেড্ডির খাস
লোক হবে সে, তাই তাকে টিকিটটা দিয়েছে রেড্ডি। বাট মুরব্বী অনেক আগে থেকে কাজ করে আসছে পার্টির জন্য, এই জন্য সেও দাবি করছে, কিন্তু রেড্ডি তাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর ফোনের দিদিরে বলে অনেকদিন হলো বাঙ্গি ফাটানো হয়নি, আজ রাতে যাবো, রেডি থেকো। নটি বয়। যাক, সে সময় আরেকটা ক্যারেক্টার আমাদের সামনে আসে, ইনি হলেন ডিজিপি রেড্ডির কেনা গোলাম। সে বলে, রেড্ডি কথা আছে, কেউ আমাদের প্ল্যানের ব্যাপারে জেনে গেছে। তারপর দুজন মিলে কি যেন কথা বলে, মানে তাদের প্ল্যান নিয়ে, যে প্ল্যান রেড্ডি তার পিএকে প্রথমে বলেছিল, মনে আছে? প্ল্যানের কথাটা মাথায় রাখে। ডিজিপি বলে, আপনি যদি বলেন তাহলে খেলা হবে। এদিকে প্রথম দিনের কাজ শেষে টেনশনে ভাই ডাবের পানি খেতে যায়, আর সেখানে দেখা হয় ওই সেই কাকুর সঙ্গে, মানে পায়েলের বাবার সঙ্গে। আর্জুন তাকে ধরে বসে। কাকু বলে, সেদিন তোমার জন্য আমার মেয়ে বেঁচে গেছে, কিন্তু আমি তোমায় ধন্যবাদ জানাইনি, সরি বেটা। আর্জুন বলে, আচ্ছা ওসব থাক, বলুন আপনার মেয়ে কোথায়? কাকু বলে, দেখো বেটা, আমি জানি আমার মেয়ে কিউট, বাট কাজ হবে না। তুমি যেটা ভেবে আমার মেয়ের খোঁজ করছো এটা ততটা ইজি হবে না। আর্জুন বলে, কেন আঙ্কেল, সে মেয়ে নয়? তখন কাকু আমাদের হিরোইন দিদির ব্যাক স্টোরি বলা শুরু করে। কাকু বলছে, তার বোন আমার বড় মেয়ে রিলেশন করে ভাগিয়ে গিয়ে বিয়ে করেছে, বুঝতে পারছিলাম না কি করব। তখনই আমার বড় মেয়ে আমাদের ছেড়ে চলে যায়, গলায় দড়ি নিয়ে সে মরে যায়, কারণ যাকে সে ভালোবেসেছিল সে তাকে ধোকা দিয়েছিল। এটা শোনার পর থেকে আমার মেয়ে পাল্টে যায়, সে মনে করে সব ছেলেরাই খারাপ। আমি ওর বিয়েও ঠিক করি, বাট যে ঘরে ওকে দেখার জন্য আসতো ও সবাইকে ভাগিয়ে দিত, আর শেষমেশ সে সিদ্ধান্ত নেয় নান মানে চার্চের সিস্টার হয়ে যাবে। আর্জুন বলে, কি কোথায় ও? কাকু বলে, আরে কি হবে জেনে বেটা। আর্জুন বলে, আবে বল কোথায়, আমি দেখছি কি হবে। কাকু বলে, কাল সকালে অমুক চার্চে যাবে। বাস সিন চলে আসে পরের দিন সকালে চার্চে। পাল সিস্টারদের বলছে সে সংসার জীবন থেকে মুক্তি চায়, সে চার্চের সেবা করতে চায়। সিস্টার বলে, এতে তোমার পরিবারের সবার সম্মতি রয়েছে তো? পায়েল বলে, হ্যাঁ একদম। তখনই ভাই সেখানে চলে আসে। ওয়েট, আর্জুনকে দেখেই পায়েলের মনে পড়ে এটা তো সেই ছেলে। আর্জুন বলে, বেবি আমার কথা ভাবলে না? তোমার মতো মেয়েরা যদি সন্ন্যাসী হয়ে যায় তাহলে আমরা ছেলেরা বেঁচে থেকে কি করব? চলো তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে। হাত ধরে টান দিতেই দিদি ভাইকে একটা থাপ্পড় মেরে দেয়। ভাই বলে, ওকে মেনে নিলাম, ভালোবাসার জন্য এটা সহ্য করলাম। এবার ভাই একেবারে জড়িয়ে ধরে পায়েলকে বোঝানোর চেষ্টা করছে যে সে মনের উপর জোর করে এসব করছে, তার মাঝে অনেক আবেগ বা ফিলিংস রয়েছে। এসব দেখে সিস্টার বলে, আপু সব বুঝতে পেরেছি, প্লিজ আপনারা এখান থেকে চলে যান। আপনি এখানে থাকলে ও রোজ এখানে আসবে, আর তাকে দেখে আমার বাকি মেয়েদেরও নিয়ত খারাপ হয়ে যাবে। কি আর করার, পায়েল রাগ করে চলে যেতে ধরে। আর এখানে একটা গান শুরু হয়, যেখানে আর্জুন পায়েলকে ফলো করে, তার সঙ্গে মজা করে, তাকে ইমপ্রেস করার চেষ্টা করে। আর এভাবে কয়েকদিন পার হয়ে যায়। আর শেষে যখন ভাইকে সাইয়ারা ধরে ফেলে তখন তাকে দেখে দিদি হেসে ওঠে। এখন লড়কি হাসি তো বুঝতে পারছেন চাল ভাজা খাবে। শুরু হয় চ্যাটিং ফ্যাটিং ল্যাটিং। পার হয়ে যায় এক সপ্তাহ। গিরি বলে, ভাই থানায় যাবি না? আর্জুন বলে, আবে এই জন্যই তো যাইনি, যদি থানায় না যাই তাহলে তো এমনিতেই আমাকে থানা থেকে বের করে দিবে, তাই না? গাড়িতে উঠবে, একটা মুরব্বী আসে, বেটা আমি একটা আশ্রম চালাই। আর্জুন ভাবে টাকা চাইছে। কাকু বলে, না বেটা না, এমন কিছু না, আমি তোমার ব্যাপারে শুনেছি, তুমি সিনসিয়ারলি ডিউটি করছো, আমাদের আশ্রমে একটা গুন্ডা। আর্জুন বাকি কথা আর না শুনে বলে, কাকু আপনি ভুল বুঝতেছেন, আপনি যাকে খুঁজতেছেন আমি সে না, প্লিজ আপনি চলে যান। কাকুর কথা না শুনেই সে চলে যায়। কাকুর মনটা একটু খারাপ হয়। রাস্তায় কমিশনার ফোন করে, কিন্তু এরা ফোন ধরে না। একটু পর দেখে কমিশনার তাদের সামনে। কঠিন একটা লোক, তাই না? যাক, কাকু বলে, কি ব্যাপার, ফোন ধরছো না কেন, থানায় আসছো না কেন, কি ডিউটি করতে হবে না? কি ভেবেছো আমি এসব বলে তোমায় বকা দিব? আরে আমি তো জানি তুমি আন্ডার কভার অপারেশনে আছো। এরা তো আবার অবাক, আবার কি করলাম আমি? তখন কাকু বলে, কয়েকদিন আগে আমরা লক্ষ্য করি কিছু লোক শহরে ঘোরাফেরা করছে, আমাদের তাদের সন্দেহ হয়, আমরা তাদের ধরে এনে উত্তম মাধ্যম দিলে তারা স্বীকার করে শহরে তারা ব্লাস্ট করার জন্য এসেছে, কিন্তু তোমার জন্য পারেনি, তুমি তাদের বাধা দিয়েছো। আর্জুন ভাবছে, কপাল, শালা আমি কিছু না করে কিছু করে বসি। তখন আমাদের দেখানো হয় যে যখন সে পায়েলের পিছে ঘুরছিল তখন তার অজান্তেই সে এই লোকগুলোর সামনে পড়ছিল বা এমন এমন করছিল। এরা প্রথমে ভাবে এটা হয়তো কোইন্সিডেন্স, কিন্তু বারবার এভাবে সামনে পড়াতে এরা ভয় পেয়ে যায়। আর সেই ভয়ে এরা শহর ছেড়ে পালাতে গিয়ে কাকু এদের ধরে ফেলে। কাকু এদের মুখ থেকে এসব শুনে এভাবে তালি দেয়। এদিকে এরা আবার এসব শুনে হা করে রয়েছে। এদেরটা ছাড়ুন, কাকুর রিয়াকশনটা দেখুন, কঠিন না? মিডিয়াও হাজির। আর্জুন বলে, এদের আবার কে জানালো? কাকু বলে, বেটা মিডিয়ার নাক খুব লম্বা, এরা যখন তখন যেখানে সেখানে পৌঁছে যায়, আমি এদের কিছু বলিনি। বাস মুখের সামনে মাইক্রোফোন ধরে, স্যার আপনি এত বড় একটা হামলা বাঁচিয়ে দিলেন, আপনার কেমন ফিল হচ্ছে, আপনি কি করে জানলেন, কিভাবে প্ল্যান করেছেন, আপনার নেক্সট প্ল্যান কি? প্রশ্ন করে যাচ্ছে। কাকু বলে, আমি কমিশনার, সে আমাকে কিছু বলেনি, তোমাদের কি বলবে? মানে কাকু খুব গিয়ারে আছে আর কি। এদিকে নিউজ শুনে তার বাবাও খুশি, সেও ফোন করে, মিডিয়ার লোকেরা তাকে প্রশ্ন করে। কাকু উত্তর দেয় যে আমার ছেলেকে আমি পুলিশ হতে বলেছিলাম, কিন্তু সে এটাকে তার লক্ষ্য করে নিয়েছিল। আর্জুন তো বুঝতে পারছে সে এমন কিছু করেনি। এখন এই খবরটাই নিউজে বলছে যে অফিসার আর্জুন একটা
একটা বিশাল হামলা ঠেকিয়েছে। আর এটা শুনে মিনিস্টার ডিজিপির উপর রেগে যায় যে এত কিছু হচ্ছে, তুমি কি ফালাইতেছো। মিনিস্টারের রাগ দেখে ডিজিপি হাওয়া নেয়, তারপর বলে স্যার যেহেতু সে ঝামেলা করছে আমার মনে হয় তার সঙ্গে কথা বললে ভালো হবে, যদি সে মানে তাহলে ভালো, না হলে তো। রেড্ডি বলে ঠিক আছে ওকে ডাকো। ওদিকে এত বড় একটা কাজ সে করেছে, এখন তো তার প্রমোশন হতে পারে, সে তো আরো উপরে উঠতে পারে, চাকরি কি করে ছাড়বে, এসব নিয়েই ভাবছে এরা দুজন। এ সময় আর্জুনের বাবা ফোন করে তার কাজের জন্য তারিফ করে, সে তার মন ভরিয়ে দিয়েছে, এখন সে হাসি মুখে মরলেও কিছু হবে না, এসব বলতে থাকে। আর্জুন আর কি বলবে, সে তো কিছু বলতেই পারছে না। তার বাবা ফোনটা রেখে দিলে কমিশনার ফোন করে, রাজা গুড নিউজ আছে। আর্জুন বলে কি স্যার আমার চাকরিটা চলে গেছে। কাকা বলে না রাজা, হোম মিনিস্টার তোমায় ডেকেছে, বুঝতে পারছো তোমার তো গুটি সেট হতে চলেছে। পরের দিন দুজন চলে আসে হোম মিনিস্টারের বাড়িতে। ঢোকার আগে দুজন গবেষণা করছে কি করবে, এদিকে মিনিস্টার প্ল্যান করছে সে কথা শুনলে ভালো, না হলে তোরা ওকে। একটু পর ভাই স্টাইল মেরে ভিতরে আসে। দুজনে তাকাতাকি হলে আর্জুন বলে বাহ কি স্টাইল আমাদের মিনিস্টারের, কিন্তু এর ফায়দা কি, জনগণ বলছে এবার নাকি আপনি ক্ষমতায় থাকতে পারবেন না, আর আমি জানি ক্ষমতা থাকার জন্য আপনি যা তা করতে পারেন, তবে এখন আপনার কাছে কিছু করার নেই, জেলে যাওয়া ছাড়া। মিনিস্টার বলে বলে যাচ্ছিস কার সঙ্গে কথা বলছিস, তোর চাকরি খেয়ে ফেলতে পারি আমি এখনই। এরা বলা বলি করছে, আমরা তো সেটাই চাইছি। আরে স্যার আমি আর কি করব, আমি তো কিছু করতে পারবো না, যা করার তারাই করবে। তারা কারা? আর্জুন বলে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আসছে, একটু পর বাড়িতে ঢুকে যাবে। এটা শুনে সবাই একটু চমকে ওঠে, বাট রেড্ডি বিশ্বাস করতে পারছে না। পিএ ফোন করে এক অফিসারের কাছে, কিন্তু ফোন বন্ধ পায়। আর্জুন বলে ফোন বন্ধ মানে তারা আসছে, রাস্তায় আছে। রেড্ডি শিফট করতে বলে, আর সব ছাগলের বাচ্চারা ছোটাছুটি করতে শুরু করে। এই যে টাকাগুলো এখানে দেখছেন, এটা সিনেমা হতে পারে, কিন্তু আমার মনে হয় বাস্তবে সব বড় বড় নেতাদের বাড়িতে বা তাদের কাছে এর থেকে বেশি টাকা পয়সা রয়েছে। যাক সব মাল শিফট করা হয়, একটু পর ইনকাম ডিপার্টমেন্ট চলে আসে, রেড্ডির ফোন নিয়ে নেয়, তারপর পুরো বাড়ি সার্চ করে, অবভিয়াসলি সেখানে কিছু পাবে না। সরি মরি বলে যেতে থাকে যে তাদের কেউ ভুল ইনফরমেশন দিয়েছে হয়তো। রেড্ডি আর্জুনকে বলে আমরা তোমায় ডেকেছি অন্য একটা কারণে, কিন্তু তুমি আমাদের হেল্প করলে, ভালো খুব ভালো, বলো তোমার কি চাই, প্রমোশন? আর্জুন বলে না। রেড্ডি আরো অপশনের কথা বলে, আর্জুন না করে, তারপর বলে আমার জব থেকে বের করে দিন। এটা শুনে তো এরা অবাক, এই ছেলে বলে কি হ্যাঁ যেটা শুনছেন তাই। যাক রেড্ডি বলে ঠিক আছে তুমি যেহেতু চাইছো যাও, তোমাকে বরখাস্ত করা হবে। আর্জুন খুব খুশি, সত্যি বলছেন স্যার? খুশি মনে ভাই এখান থেকে বের হয়ে আসে। রেড্ডি ডিজেপিকে বলে কি এবার ঠিক আছে তো? সিন 2 দিন সামনে আসে, ভাই পুলিশগিরি ছেড়ে দিয়ে এখন দিদিকে নিয়ে ব্যস্ত থাকে, তাকে নিয়ে ঘোরাফেরা করছে, অফিসে নামিয়ে দিচ্ছে, দিন এভাবেই যাচ্ছে। সিন রেড্ডির কাছে আসে, ডিজিপি তাকে ফোন করে বলে স্যার ও পালিয়েছে। রেড্ডি খুব রেগে যায়, তুমি কি করছিলে ওখানে, তাড়াতাড়ি ওর ছবি পাঠাও। ডিজিপি একটা ছবি পাঠায়, ছবিটা আস্তে আস্তে ওপেন হচ্ছে, আর সেই ছেলেটাকে আমাদের একটু একটু করে দেখানো হচ্ছে। ফুল ছবি এখানে দেখালে সেই ছেলেটাকে আমাদের দেখানো হয়। তাকে সেখানে থামিয়ে সিন সেদিনে নিয়ে আসে যখন ডিজিপি রেড্ডিকে বলছিল তাদের প্ল্যান কেউ জেনে গেছে। তো এই সেই ছেলে যে এদের প্ল্যান জেনে গেছে, কি প্ল্যান সেটা আমরা পরে বুঝতে পারবো। তো তারা একে ধরে বেঁধে রেখেছিল, আর সে সেখান থেকে পালিয়ে যাচ্ছে, যার পিছে রেড্ডির লোক লাগিয়ে দিয়েছে। তো ছেলেটা খুব প্রাণপণ চেষ্টা করে এদের হাত থেকে পালাইতেছে। কিছু পুলিশ নাইট পেট্রোলিং এ বের হয়েছে, সে তাদের সামন দিয়ে দৌড় দেয়। পুলিশ লক্ষ্য করে তার হাতে একটা ফাইল, দৌড়াচ্ছে, হয়তো কিছু হয়েছে। এদিকে এরাও পুলিশ দেখে আর সামনে এগোতে পারে না, পুলিশ ছেলেটার পিছু নেয়। এরা রেড্ডিকে ফোন করে বলে আমাদের সামনে পুলিশ, এখন কি করব? তখন আবার সেদিক দিয়েই আর্জুনও যাচ্ছিল, তাকে দেখে এরা রেড্ডিকে বলে ভাই আর্জুন এদিক দিয়ে যাচ্ছে, ছেলেটা সামনে আছে। রেড্ডির সঙ্গে সঙ্গে আর্জুনকে ফোন করে বলে একটু আগে গিয়ে দেখো, একটা ছেলে হাতে ফাইল নিয়ে দৌড়াচ্ছে, ও একটা বাজে ছেলে, অনেক মেয়ের জীবন নষ্ট করেছে, ওকে মেরে দাও, তোমার জব কালকেই চলে যাবে। আর্জুন বলে আমাকে খুন করতে হবে? রেড্ডি ভুল ভাল বোঝায়, এমন কিচ্ছু না, ছেলেটা ভালো না, আর আমি তো আছি, তোমার গুলির হিসাব দিতে হবে না, আমি দেখবো, এনকাউন্টার মনে করো এটা। আর্জুন বলে জব থেকে বের করে দিবেন তো? রেড্ডি বলে হ্যাঁ। সেই কথা অনুযায়ী আর্জুন রাজি হয়, বাট একটু আগে যে পুলিশের গাড়ি তার পিছু নিল সেটা কই গেল? উধাও। সে মনে করে ছেলেটা আসলেই ভালো না বা রেপিস্ট, তাই তাকে শুট করার জন্য গান তাক করে, আর দেখতে দেখতে সে ফায়ারও করে দেয়। স্লো মোশনে ক্যামেরা বুলেট দেখাচ্ছে, ছেলেটাকে গিয়ে লাগবে, বাট তার আগে কেউ সামনে এসে পড়ে যাতে বুলেটটা গিয়ে তাকে লেগে যায়। লাগলো সোজা পড়ে যাবে সামনে, এটাই লজিক না? বাট সে এভাবে সাইডে উঠতে থাকে, আর পড়তে পড়তে এদিকে হলে আর্জুন দেখে তার বাবা। আর্জুনের বাবা আর্জুনকে দেখে সেও অবাক হয়, ধাম করে পড়ে যায়। আর্জুনের বাবা পড়ে যাওয়াতে ছেলেটা চিল্লাই ওঠে স্যার, আর তখন একটা লরি এসে সেই ছেলেটাকে উড়িয়ে নিয়ে যায়। আর্জুনের তো হুঁশ উড়ে যায়, এটা কি হলো, কাহিনীর মোড় ঘুরে গেল। আর্জুন বাবাকে ডাকতে থাকে, বাট তার সাড়া নেই। তারা হুড়ো করে হসপিটালে নিয়ে আসে। আইসিইউতে বাবাকে রেখে বের হয়ে এলে তার পুরনো কথা মনে পড়তে থাকে, তার বাবা তাকে নিয়ে কতটা স্বপ্ন দেখেছিল, আর সে কি করলো এটা। এবার আর্জুনের চোখের পানি আর বাধা মানছে না, সে কান্না করা শুরু করে দেয়। একটু পর ডক্টর বের হয়ে বলে তোমার বাবা ঠিক আছে, ভয় কিছু নেই, কিন্তু একটা প্রবলেম হয়েছে, সে বুলেটের আঘাতে শারীরিক কষ্ট পেয়েছে ঠিক আছে, কিন্তু সে কোনো একটা ব্যাপারে শক খেয়েছে, কোনো কিছু নিয়ে আঘাত পেয়েছে, তাই কোমায় চলে গেছে। আর্জুনের খারাপ লাগে, কারণ কোমায় চলে যাওয়া মানেও এক ধরনের মৃত্যু। সে শুধু শুনতে পাবে, বাট কিছু বলতে পারবে না। আর্জুনের মনে পড়ে তার বাবা তাকে কি করতে বলেছিল, আর সে কি করলো, তার জন্য তার বাবার আজ এই অবস্থা। আর্জুন সঙ্গে সঙ্গে ফোন করে রেড্ডিকে, স্যার আমার জব। রেড্ডি বলে আছে এখনো। আর্জুন একটু
শান্ত হলো, বাট রেড্ডি এখানে আর্জুনকে ঝটকা দেয়। সে বলে চাকরি যাবে কি করে, তোর চাকরি তো কখনো হয়নি। আর্জুন কি বলে? রেড্ডি বলে তুই যা করেছিস তা তো জাস্ট খেল, তুই তো কেউ নাবে, তুই তো কোনো অফিসার নস, তোর জব তো কখনো হয়নি। আবে তোর সঙ্গে সেম নাম বা সেম দেখতে একজনের জায়গায় চিঠিটা তোর কাছে পাঠিয়ে দিয়েছে, ভুল করে তোর ডিটেলস দেওয়া হয়েছে ওখানে, তুই অন্য কারো জায়গায় এখানে এসেছিস, এটা একটা ভুল নিয়োগ ছিল। ব্যাস আর্জুনের মাথা ঘুরে যায়। এ হারায় বলে কি? রেড্ডি বলে এতক্ষণে তোর বরখাস্তের চিঠি থানায় পৌঁছে গেছে, চিন্তা করিস না। আর্জুন বলে স্যার স্যার এমন। রেড্ডি তার কোনো কথা না শুনে ফোনটা রেখে দেয়। আর্জুনের সামনে এখন কঠিন একটা পরিবেশ। রেড্ডি সেই ছেলেটাকে ধরে এনেছে, তারপর সেই ফাইলটা পুড়ে ফেলে, আর ক্যামেরা রেড্ডির চোখে জুম করে পরের সিনে হসপিটালের টিভিতে আর্জুন নিউজে দেখে ছেলেটার লাশ পুলিশ উদ্ধার করেছে আর বলছে এটা একটা অ্যাক্সিডেন্ট। আর্জুন বলে এসব ওই রেড্ডি করেছে, আমার জন্য একটা অসহায় ছেলের জান চলে গেল আর আমার বাবার এই অবস্থা হলো, কিন্তু এখন সবকিছু পরে, আগে বাবার খেয়াল রাখতে হবে। পরের দিন আর্জুন রেড্ডির কাছে চাই, স্যার আমার জব লাগবে। রেড্ডি বলে অন্য কোনো জব হলে বল, আমি ব্যবস্থা করে দিচ্ছি। আর্জুন বলে না, আমার এটাই লাগবে। রেড্ডি বলে সামনের বার ট্রাই করিস, আমি রিকমেন্ডেশন করবো, যা। আর্জুন বলে আমার এখনই লাগবে, এটাই লাগবে। রেড্ডি বলে কিরে তোর কথায় মনে হচ্ছে অর্ডার করছিস আমায়, কি করবি কর যা। আর্জুন বলে স্যার চাকরি ছেড়ে দেওয়ার জন্য যদি এত কিছু করতে পারি তাহলে পাওয়ার জন্য কি করব বুঝছেন, দেখা হবে। বিকেলে ডিজিপি কমিশনারকে বলছে এটা আমাদের ভুল, এটা যেন মিডিয়া না জানে, তাকে রিজাইন লেটার দিয়ে চুপচাপ বের করে দাও। কাকু বলে জি স্যার কোনো ব্যাপার না। সামনের দিকে দেখে কাকু চমকে ওঠে, স্যার সামনে দেখুন। ডিজিপি বাইরে তাকালে দেখে আর্জুন মিডিয়াকে নিয়ে বসে গেছে। আর্জুন তার কাজের ব্যাপারে বলছে যে আমি এটা করেছি, এটা করেছি, এখন আরো কাজ করার জন্য নিজেকে তৈরি করেছি। আজ থেকে যেখানে অন্যায় হবে জাস্ট আপনাদের একটা কল করবেন, পুলিশ সেখানে পৌঁছে যাবে। কোন থানার আন্ডারে, কোন অফিসারের আন্ডারে কিছু দেখা হবে না, আপনারা কল করবেন, আমরা সেখানে হাজির হব। আজকের পর থেকে যে কেউ যেন কোনো 2 নম্বরে কাজ করার আগে পুলিশের কথা ভাবে যে তাদের জম আছে। মিডিয়া জিজ্ঞেস করে স্যার আপনি সামান্য একজন এসআই, আপনি কিভাবে? আর্জুন বলে আগে ছিলাম সামান্য, বাট এখন নেই, এখন আমাকে স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে। দিয়েছে কে? আমার গুরু কমিশনার সাহেব, এবং তাকে আদেশ করেছে আমাদের সবার পরিচিত ডিজিপি স্যার। মানে এদেরকেও ফাঁসিয়ে দিল। এদের না জানিয়ে মিডিয়াতে এসব বলছে, ডাক তো পড়বেই। আর্জুনকে ডিজিপি অফিসে ডাকে। কাকু বলে রাজা এসব কি, আমি কখন অর্ডার দিলাম? আর্জুন বলে স্যার আপনিও জানেন ব্যাপার কি, আমিও জানি, তাই আপনারা এসবে না জড়িয়ে চুপ থাকুন যেমনটা আগে ছিলেন। ডিজিপি ভয় দেখায়, দেখো তুমি কিন্তু জানো না কার সঙ্গে কথা বলছো, তোমায় এখনই। আর্জুন বলে আরে স্যার এর জন্যই তো আমি মিডিয়াকে সঙ্গে নিয়েছি, আমার কাজ আর আমার কথায় মিডিয়া সহ সবাই আমার ফ্যান হয়ে গেছে। এখন যদি আপনারা বলেন আপনারা ভুল করেছেন, আমায় ভুল নিয়োগ দিয়েছেন, তাহলে ভাবুন আপনাদের কি হবে। আর এই ভুল নিয়োগ আপনারা জেনে বুঝে অনেকের সঙ্গে করেছেন, আমি এটা জানি। যাদের সিলেক্ট করা হয় তাদের নাম কেটে অন্যদের ভর্তি করান, আমি সবাইকে নিয়ে কোর্টে গেলে আপনার কি হবে ভাবুন। ডিজিপি একটু সেই সিনটা মনে করে, তাই তো সবাই যদি যায় তাহলে কি হবে। আর্জুন ভয়টয় দেখিয়ে সেখান থেকে বের হয়ে আসে, আর যেতে যেতে তার নর্মাল পোশাক পাল্টে পুলিশের পোশাক হয়ে যায়। আর এরপর থেকে আর্জুন ফর্মে উঠে যায়। সবার আগে আর্জুন সেই মুরব্বী যে অনাথ আশ্রমের প্রবলেম নিয়ে তার কাছে এসেছিল, তাকে নিয়ে যারা আশ্রম কবজা করেছিল খালি করে দেয়। সেটা নিউজে আর্জুনের বাবা শুনতে পারে। এরপর থেকে ক্যামেরা বেশ কিছুক্ষণ ভাইয়ের পুলিশগিরিকে দেখায়, যত কেস আর যত অভিযোগ তার কাছে আসে সঙ্গে সঙ্গে অ্যাকশন নিতে শুরু করে। সে মাঝে পায়েল হবু শ্বশুরকে দেখতে আসে। আর্জুন এভাবে অ্যাকশন নিতে নিতে রেড্ডির যে বিজনেস বা তার লোকদের যে বিজনেস ছিল সেগুলোতেও হাত দিতে শুরু করে। এভাবে সে যে কাজগুলো করে সেগুলো মিডিয়া কভার করে, আর নিউজে আর্জুনের কাজের ব্যাপারে তার প্রশংসা শুনতে শুনতে আর্জুনের বাবাও সেরে উঠতে লাগে। কাকু আর্জুনের কাজ দেখে ভাবে অফিসিয়ালি জয়েন না হয়েও সে এত কিছু করছে, অথচ বড় বড় মাথারা কিছুই বলছে না। কুস্ত গড়বড় হে দয়া, যাক আমার কি, কেউ তো দেশের সেবা করছে। মিনিস্টারের সব লোকজন তার কাছে এসে অভিযোগ করতে থাকে তাদের বিজনেস বন্ধ করে দিচ্ছে আর্জুন। মিনিস্টার তো নিজেই ঝামেলাতে আছে, উপর থেকে এদের কথাই বিরক্ত হয়ে যায়। পিএ বলে স্যার যা হবার হয়েছে, ওকে ডাকুন, ও তো জাস্ট জবটা চায়, সেটা ওকে দিয়ে দিন, তারপর আপনার করে নিন। রেড্ডি আর্জুনকে ডাকতে বলে। সিন চলে আসে পরের দিন সকালে। পায়েল আর্জুনের বাড়িতে আসছে, কারণ গত কয়েকদিন হলো আর্জুন তার সঙ্গে না কথা বলেছে না দেখা করেছে। গিরি এসে বলে ভাই এখানে নেই, মিনিস্টারের বাড়িতে গেছে। আর্জুন মিনিস্টারের কাছে এলে মিনিস্টার বলে আরে ভাই এমনিতেই সামনে নির্বাচন নিয়ে আমি টেনশনে আছি, উপর থেকে তুই এইসব কেন ঝামেলা করছিস? তোর তো জব চাই না? ওকে যেখানে ছিলে সেখানে তোকে বহাল করছি, এখন এসব বন্ধ কর। আর্জুন বলে না এতে আমি খুশি হব না। পিএ বলে তাহলে কি তোমার ডিজিপির পোস্ট চাই ভাই? আর্জুন বলে না সেটাও চাই না, ওই 3000 ছেলে পেলেকে তাদের পোস্ট ফিরিয়ে দিন। এটা শোনার সঙ্গে সঙ্গে এদের হুঁশ উড়ে যায়। এ বলে কি আর এটা এ কি করে জানলো? মনে আছে মিনিস্টার তার পিএ কে নিয়ে প্ল্যান করছিল, এটা সেই প্ল্যান যাতে 3000 পুলিশ কর্মী মিনিস্টার তার মতো করে ভর্তি করাবে। কেন করাবে, এতে মিনিস্টারের কি ফায়দা সেটা আগে দেখা যাবে। এরা অবাক হচ্ছে যে এই খবর আর্জুন কি করে জানলো। তখন আর্জুন আমাদের দেখায় যে যখন তার বাবা রিকভার হয়ে ওঠে তখন সে তার বাবার থেকে শুনে নেয় সে সেখানে কি করছিল আর ওই ছেলেটা কে। আঙ্কেল তখন আর্জুনকে বলে, আর আমাদের দেখানো হয় যে যখন ওই ছেলেটা রেড্ডির লোকদের থেকে পালাচ্ছিল তখন আর্জুনের বাবার সঙ্গে তার ধাক্কা লেগে যায়। দুজন একে অপরের দিকে চেয়ে থাকে, মনে হচ্ছিল পরিচিত। তখন সিন একটু পিছনে এনে দেখায় যে আগের যে ডিজিপি ছিল তার ড্রাইভার ছিল এই ছেলে,
নাম কার্তিক, সে পুলিশ লাইনে দাঁড়িয়েছিল। তখন আর্জুনও পুলিশ হওয়ার জন্য ট্রাই করছিল। আর্জুনের বাবা কার্তিককে সেখানে দেখেছিল। রেড্ডির লোক আসা দেখে কার্তিক আবার এখান থেকে দৌড় দেয়। একটা বাস স্ট্যান্ডে এসে লুকোলুকি করতে করতে আর্জুনের বাবা তাকে সেভ করে। তারপর এরা খুঁজে না পেয়ে চলে গেলে আর্জুনের বাবা তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে বেটা, তুমি এইভাবে? কার্তিক কিছু বলছে না, হয়তো ভয় পাচ্ছে। কাকু বলে, আমার ছেলে এসআই, তুমি ভয় পেও না, আমায় বলো কি হয়েছে। কার্তিক বলে, আমার ট্রেনিং শেষে যখন স্যার আমায় বললো আমার সিলেকশন হয়ে গেছে, কাল থেকে আমাকে আর কাজে আসতে হবে না, আমি অনেক খুশি হই। স্যার আমাকে হোম মিনিস্টারের বাড়িতে নিয়ে যেতে বলে, আমি আসলাম। মানে যারা সিলেক্ট হয়েছে তাদের লিস্ট নিয়ে ডিজিপি রেড্ডির কাছে আসে সিগনেচার করাতে। বাট রেড্ডি ডিজিপিকে বলে, আমাদের মাঠের অবস্থা ভালো না, আমি জানতে পারলাম আগামী নির্বাচনে আমাদের পার্টি হারতে চলেছে, তাই আমি একটা প্ল্যান করেছি। আপনি কতগুলো ছেলেপেলেকে বাছাই করেছেন? ডিজিপি বলে, স্যার 10,000। রেড্ডি বলে, এর মাস থেকে 3,000 আমার ছেলেদের ঢোকান, 3,000 আপনার সিলেকশন থেকে বাদ দিয়ে এখানে লিস্ট করা আছে এদের ঢোকান। প্রস্তাব শুনে ডিজিপির মাথা ঘুরে যায়। এ বলে কি? রেড্ডি বলে, আরে ডিজিপি, ভোট চুরি করতে হবে, দাঙ্গা করতে হবে, আমার এই 3,000 ছেলে যেন আমার জন্য সব করতে পারে, এই জন্য এটা করা দরকার। এবার বুঝতে পেরেছেন মিনিস্টারের কি ফায়দা। ডিজিপির কোনো কথা না শুনে তাকে ভয়টয় দেখিয়ে সেখান থেকে পাঠিয়ে দেয়। ফেরার সময় কার্তিক লক্ষ্য করে ডিজিপির মন খারাপ। একটু যাওয়ার পর ডিজিপি রাগ করে রেড্ডির দেওয়া ফাইলটা ফেলে দেয়। কার্তিক দেখে বাট কিছু বলে না। সেই রাতে রেড্ডি তার বাড়িতে আসে। কিরে, তোকে বুঝালাম কিন্তু তুই নাকি এটা করবি না। ডিজিপি বলে, আপনি যা চাইছেন এতে জাস্ট জবই নয়, অনেক ছেলে তাদের জীবনও হারাবে, আমি এটা করতে পারবো না। আর কি, রেড্ডি তাকে মেরে দেয়। সে সময় কার্তিক এখান থেকে সবকিছু দেখে ফেলে আর সে বুঝে যায় ঝামেলা কিছু একটা হয়েছে। পরে গিয়ে ওই ফাইলটা কুড়িয়ে আনে। তারপর ডিজিপির বাসায় রাখা ফাইল মিলিয়ে দেখে বুঝতে পারে ব্যাপারটা কি। রেড্ডি পুরনো ডিজিপির জায়গায় তার কেনা গোলাম মানে এই নতুন ডিজিপিকে অ্যাড করে। কার্তিক আবার তাকে ভালো মানুষ মনে করে তার কাছে সবকিছু বলে দেয় আর ডিজিপি তাকে এইভাবে বেঁধে রাখে যেখান থেকে সে আজ পালিয়েছে। প্ল্যান শুনে আর্জুনের বাবা আসল ফাইলটা খুলে দেখে যে যে ছেলেদের নাম এখানে ছিল তাদের জব না হওয়াতে অনেকেই মারা গেছে। আর্জুনের বাবা তাদের দেখেছে। কিছুক্ষণ পর রেড্ডির লোক আবার এখানে আসাতে কার্তিক তাদের দেখে আবার এখান থেকে পালায় আর তার পিছে যেতেই আর্জুন তাকে মারতে ধরলে গুলি তার বাবাকে লাগে আর ছেলেটাকে তারা মেরে দেয়। এই জন্যই আর্জুনের বাবা সেদিন সেখানে ছিল। আর্জুন চুপচাপ আছে, যেন কিছু একটা ভাবছে। তার বাবা বলছে, রেড্ডি অনেক বড় অপরাধ করেছে, দেশের সঙ্গে গাদ্দারি করেছে। আর্জুন বলে, হ্যাঁ বাবা, এবার বুঝতে পারছি আমার কেন ভুল নিয়োগ হয়েছে। ভুল নিয়োগের কথা শুনে তো আর্জুনের বাবা অবাক হয়ে যায়। আর্জুন খুলে বলে যে তারা ভুলবশত আমায় নিয়োগ করেছে। তারপর যখন আমি সামনে আসি ওরা জানতে পারে আর আমায় নিয়ে একটু খেলা শুরু করে। আর্জুন তার বাবার কাছে সরি বলে যে সে ভুল সিদ্ধান্ত নিতে চলেছিল আর ওয়াদা করে যে কারণে ওই ছেলেটা মরেছে বা তার বাবা আহত হয়েছে বা আগের ডিজিপি মরেছে এই সবকিছুর সমাধান সে করবে। আর সেই সমাধানের দাবিতেই আর্জুন এদের সামনে বসে আছে। আর যাদেরকে সিলেকশন থেকে বাদ দেওয়া হয়েছে তাদেরকে আবার ফিরিয়ে আনার জন্যই আর্জুন এখন রেড্ডির কাছে আবদার করছে। রেড্ডি বলে, তুই আবদার করবি আর আমি মেনে নিব? দেখছিস না তোর বস এখানে আমার কথায় ওঠা বসা করে। আর্জুন বলে, ওনার কথা ছাড়ুন, সবাই তো আর মানুষ না, আমি বলেছি মানে আপনাকে এটা করতেই হবে। রেড্ডি রেগে যায়, যদি না করি তাহলে তুই কি করবি বে, তুই তো পুলিশও না। আর্জুন বলে, আব্বে, আমার জন্মের পর থেকে আমার বাপ আমার মাথায় ঢুকিয়ে দিয়েছে পুলিশ কাকে বলে আর তার কাজ কেমন হয়, কি করে করতে হয়। কিন্তু জাস্ট তোর কারণে, শুধু তোর কারণে আমি এই জবে আসতে চাইনি। মনে আছে তোর রাস্তার মাঝে কনস্টেবল পান্ডেকে থাপ্পড় মেরেছিলি, সে আমার বাবা। ওটা দেখার পর আমি পুলিশ জবকে ঘৃণা করতে শুরু করেছিলাম, কিন্তু সেই সময় আমার ফিলিংস কেমন ছিল জানিস? মনে হচ্ছিল রক্তে আগুন জ্বলছিল, তোকে জানে মারতে ইচ্ছে করছিল, কিন্তু থেমে গেছে। এখন যখন বাবার জন্য পুলিশের পোশাক পরে লোকজনের হেল্প করেছি আর বিনিময়ে তারা যে ভালোবাসা আমায় দিয়েছে তাতে শরীরে গুজবাম্পস এসে যায়। এর অনুভূতি তোরা কখনো বুঝবি না। রেড্ডি আরো রেগে যায়। ভাই উল্টো রেগে গিয়ে ডায়লগ মুলুক মেরে সেখান থেকে বেরিয়ে যায়। বাইরে আসতেই খরগোশের বাচ্চার সঙ্গে তারা দেখা হয়। ইউ নো হোয়াট আই মিন? আচ্ছা, হোম মিনিস্টারের বাড়িতে বা অফিসে এভাবে যে যার মতো ঢুকছে, যাচ্ছে, আসতেছে, এটা কি এত ইজি? সত্যি কি এমন হয়? কি জানি বাবা, বড় মানুষদের বড় বড় ব্যাপার তো, তারা তাদের ইচ্ছে মতোই কাজ করতে পারে, সে অধিকার তাদের রয়েছে। আমরা একটু সামনে যাই নাকি? ভাই দিদিকে নিয়ে একটু ভিন্ন জগতে চলে যায় তাকে শান্ত করতে, তো তারা তাদের কাজে লেগে থাক, আমরা আরেকটু সামনে আসি। রেড্ডি ডিজিপির উপর রেগে যাচ্ছে, যে করে হোক আর্জুনকে থামাও, নয়তো তোমার খবর আছে। তখন সেখানে মিনিস্টারের সিক্রেট সুপারস্টার হাজির হয়। তার ছেলেকে কেউ উঠিয়ে নিয়েছে, ফোন করেছিল। এটা মিনিস্টারের গোপন অ্যাকাউন্ট, সেটার ব্যাপারে কেউ যেন না জানে, তাই ডিজিপিকে লুকিয়ে খোঁজ খবর রাখতে বলা হয়। যে নাম্বার থেকে কল এসেছিল ডিজিপি সেটা ট্রেস করে তাকে ফলো করা শুরু করে। আমরা দেখি আর্জুন এই কাজ করেছে, সে ইচ্ছে করে নাম্বারটা অন করে রেখেছে। এরা এখানে অপেক্ষা করছে কখন ডিজিপি খবর দিবে। একটু পর পিএ জানায়, স্যার বাবু সেফলি বাসায় পৌঁছে গেছে। খুবই ভালো কথা, কিন্তু স্যার তারা ডিজিপিকেই ধরে নিয়েছে। কপাল। মিনিস্টার বুঝতে পারে এসব আর্জুনেরই কারসাজি। এদিকে আর্জুন ডিজিপিকে বোঝায় রেড্ডির বিরুদ্ধে কথা বলতে, আর অবভিয়াসলি সে বলবে না। আর্জুন অনেক কিছু বলার পর অনেক ভয় দেখিয়ে ইমোশনাল করিয়ে ডিজিপিকে রাজি করায় সত্য কথা বলতে। ডিজিপি যে ওকে বলতে যাবে, ঢাই, ডিজিপি শেষ। রেড্ডি শুটার দিয়ে ডিজিপিকে শেষ করিয়ে দিল। রেড্ডি আর্জুনকে ফোন করে মজা নিতে থাকে, কি বে ছোটু, কি হলো? আবে তুই যেখান থেকে ভাববি আমার গেম সেখান থেকে শেষ হয়ে যাবে। আর্জুন ভাবনায় পড়ে যায়, এবার সে কি করবে? ওই সেই ছেলে কার্তিক যাকে মিনিস্টার মেরেছে, তার মার
কাছে যায় তার ছেলের ব্যাপারে কেস বা সামনে আসার জন্য, কিন্তু সেও কিছু বলতে চায় না বা সামনে আসতে চায় না, কারণ আমরা দেখি তার ছোট ছেলেকে রেড্ডির লোকেরা আগেই ধরে রেখেছে। এখান থেকেও আর্জুন খালি হাতেই ফিরছিল, রাস্তায় রেড্ডির লোকেরা তার উপর হামলা করে। আর্জুন একটা রঙের কারখানায় পড়ে যায়, তারপর এখানে মারামারি শুরু হয়। বাট রং গায়ে লাগলে কি এইভাবে চমকায়? কি জানি বাবা, হতেও পারে। ভাই সবাইকে মেরে মুড়ে রেড্ডিকে বলে, আবে এসবে কাজ হবে না, আর একটু দাঁড়া, আমি তোর খেলা শেষ করছি। সবাই মিলে ভাবে যে ঘোটালা রেড্ডি করেছে সেটা কিভাবে এক্সপোজ করা যায়, কিভাবে ওই ছেলেদের তাদের জব ফিরিয়ে দেওয়া যায়। যারা 2 নাম্বার ভাবে জব পেয়েছে তাদের লিস্ট এদের কাছে আছে বা ডেটায় রয়েছে, কিন্তু আসল সিলেক্টরদের লিস্ট এদের কাছে নেই। তো সেটা প্রমাণের জন্য সবার আগে যাদের সিলেক্ট করা হয়েছে তাদের নাম মেডিকেল টেস্টের তালিকার সঙ্গে মিলাতে থাকে। একটু পর রেজাল্ট আসে, ম্যাচ হয়ে গেছে। তারপর শারীরিক পরীক্ষার তালিকার সঙ্গে মিলাতে গেলে সেখানেও ম্যাচ হয়ে যায়। এটা টেনশনে পড়ে যাচ্ছে যে সব তো মিলে যাচ্ছে। গিরি বলে, আরে ভাই, যেখানে যেখানে রেড্ডির হাত রয়েছে সে তো সেখান থেকে এদের নাম উঠিয়ে দিবে, তাই না? আর্জুনের কানে কথাটা বেঁধে যায়। কি বললি তুই? গিরি বলে, আমি বললাম যেখানে যেখানে সরকার হস্তক্ষেপ করতে পারবে সেখান থেকে তো ইনফরমেশন ম্যানিপুলেট করবে, তাই না? আর্জুনের মাথায় আসে আবেদন করার সাইট, মানে যারা সিলেক্ট হয়েছে এদের তো আবেদন করতে হয়নি, রেড্ডির টাকা খাইয়ে কাজ করিয়ে দিয়েছে। ইয়েস, আবেদন করা ফর্মের সঙ্গে এদের নাম মিলাও। তাই করা হয়। চেক করতে করতে শেষে এসে দেখা যায় এটাই ঠিক, এখানে আর নাম মিলছে না। মানে যারা আবেদন করেছে তারা জব পায়নি, যারা করেনি তারা পেয়েছে। বাস আর্জুন সব ডিটেলস কালেক্ট করে কমিশনারকে ফোন করে বলে, সাব এই হয়েছে, আমার আপনার হেল্পের প্রয়োজন। কাকু বলে, কোনো সমস্যা নেই রাজা, শুধু আমি কেন, পুরো পুলিশ ফোর্স তোমার সঙ্গে রয়েছে। আর্জুন বলে, আমি সব ডিটেলস নিয়ে প্রধান বিচারকের কাছে যাচ্ছি, আপনি এই খবরটা রেড্ডিকে দেওয়ার ব্যবস্থা করুন। খবর চলে আসে রেড্ডির কাছে যে আর্জুন সব প্রমাণ নিয়ে জজের কাছে যাচ্ছে। রেড্ডি ভাবছে এখন কি করবে। পিয়ে বলে, স্যার আমি আর্জুনের মালগাড়ির ঠিকানা জানি, উঠিয়ে আনবো? রেড্ডি বলে, রোমান্সের চেয়ে রক্তের সম্পর্ক বেশি শক্তিশালী হয়, ওর গার্লফ্রেন্ড নয়, বাবাকে উঠিয়ে আন যা। এদিকে এরা ফাইল নিয়ে যাচ্ছিল, রেড্ডির ফোন আসে, বেটা অনেক হয়েছে, এবার ফাইল নিয়ে আমার কাছে আয়, তোর বাবাকে উঠিয়ে এনেছি। ক্লিয়ার করার ওই বাংলা ছবির মতো ইমোশনাল অ্যাঙ্গেল, বাট এখানে একটু আলাদা হলো। আর্জুনের বাবা খুব গর্ব করে রেড্ডিকে বলতে থাকে, আমার ছেলে এখানে কখনো আসবে না, সে আগে তোর ব্যবস্থা করবে, তারপর আমি ওকে আগেই বলে দিয়েছি যে আমি দেশের জন্য মরতে রাজি, আমার আফসোস নেই, ও যেন তোকে না ছাড়ে, আমি জানতাম তুই এমন কিছুই করবি। তারা কথা বলছিল, তখনই সেখানে আর্জুন হাজির হয়। কাকু একটু অবাকই হয় যে এর সঙ্গে তো এটা কথা ছিল না, এখানে কেন? রেড্ডির লোকেরা আর্জুনকে মারতে এলে ভাই আগে সবাইকে সাইজ টাইজ করে নেয়, তারপর বলে, বাবা আমি চাইলে জজের কাছে যেতে পারতাম, কিন্তু আমি চাই না ওর ভুলের কারণে পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হোক। আমি কোর্টে গেলে এটার ব্যাপারে জানাজানি হয়ে যেত আর সবাই পুলিশকে নিচু করতো। আমার কাছে ডিল রয়েছে। আর্জুন রেড্ডিকে বলে, যারা সিলেকশনে টিকেছে তাদের লিস্ট আপনার কাছে আছে, আপনি সেটা আমায় দিন। রেড্ডি বলে, আমি নির্বাচনে জেতার জন্য এসব করেছি, আর তুই বলছিস তোকে দিয়ে দিব? আর্জুন রেড্ডিকে তার সঙ্গে একটু সাইডে নিয়ে যায়। দুজনের মাঝে কি যে কথা হয়, একটু পর আমরা দেখি দুজন খুব হাসি খুশি ফিরে আসলো, দুজনের মাঝে খুব ভালো মিল হয়ে গেছে, সম্পর্ক হয়ে গেছে। পিয়ে তো অবাক। স্যার, রেড্ডি পিয়েকে বলে, অরিজিনাল লিস্ট দিয়ে দাও, আর যাদের টাকা খেয়ে আমরা চাকরি দিয়েছি তাদের টাকা ফেরত দিয়ে বাড়িতে পাঠিয়ে দাও। সিন চলে আসে কয়েকদিন সামনে। আজ আর্জুনের বাবা রিটায়ার্ড হতে চলেছে। অফিসার তাকে সাধুবাদ জানায় যে এটা দেশের জন্য অনেক বড় একটা গর্বের ব্যাপার যে এত বড় একটা ফ্রডগিরি থেকে আপনার ছেলে দেশকে বাঁচিয়েছে। অফিসার আর্জুনকে অফিসিয়ালি এসপি পদে নিয়োগ দেয়। বাপ ছেলে হাসি খুশিতে বাড়ির দিকে ফেরে, আর এর সঙ্গে সিন আরো কয়েক মাস পেরিয়ে ভোটের সময়ে চলে আসে। রেড্ডির লোকেরা বলা বলি করছে, কোনো প্রচার নেই, মিছিল নেই, মিটিং নেই, নেতা আমাদের সবকিছু ছেড়ে দিয়ে এইভাবে বসে থাকতে বললো, ঘটনা কি? পিয়ের কাছে ব্যাপারটা সন্দেহজনক লাগে। কাকু রেড্ডিকে জিজ্ঞেস করে, স্যার কি হচ্ছে, আমায় একটু বলবেন? সেদিন আর্জুন আপনাকে কি এমন বলেছে বা করেছে যার জন্য আপনি ভোটের কোনো চিন্তাই করছেন না, কোনো টেনশনই নিচ্ছেন না? তখন আমাদের দেখানো হয় সেদিন আর্জুন রেড্ডিকে একটা অ্যাপ বের করে দেখায় যেখানে সব প্রার্থীর প্রতীক রয়েছে। রেড্ডিকে তার ভোট দিতে বলে আর্জুন, রেড্ডি তার প্রতীকে ক্লিক করে, তারপর যখন বাকি প্রতীককে চাপ দেয় ক্লিক তার প্রতীকের উপরই পড়ে। রেড্ডি তো অবাক, কি করে হলো এটা? আর্জুন বলে, স্যার এই হ্যাকিং সিস্টেম আমরা এবার ভোটে চালু করে দেব, এতে সবার ভোট আপনার পার্টি পেয়ে যাবে, সবাই মনে করবে তাদের পার্টিকে ভোট দিয়েছে, অথচ ভোট আপনার খাতায় চলে আসবে। এটা দেখে রেড্ডি তো খুব খুশি, আর সেই খুশিতে এসে আর্জুনকে বিশ্বাস করে নেয়। এসব শুনে পিয়ে রেড্ডিকে একটা থাপ্পড় মেরে দেয়। রেড্ডি রেগে যায়, কি করছিস তুই? পিয়ে বলে, এর জন্যই মানুষ বলে মূর্খের সঙ্গে থাকলে ডুবতে হয়। আবে এটা একটা সস্তা চাইনিজ অ্যাপ্লিকেশন, এটা বাচ্চাদের গণিত শিখাতে সবাই ব্যবহার করে। একটা মিনিস্টার হয়ে এটাও জানিস না, তুই দেশ কি চালাবি বে? রেড্ডি এই ঝটকা থেকে ওঠার আগে আগেই নিউজে ব্রেকিং করে দেয় মিস্টার রেড্ডিকে পার্টি থেকে বের করে দেওয়া হয়েছে, আর পুলিশ সিলেকশনে ঘোটালা করার জন্য তাকে ধরার অর্ডার করা হয়েছে। সঙ্গে সঙ্গে কাকু সেখানে হাজির। কাকু একটু ডায়লগ মারে, আবে যে বাবার জন্য নিজেকে পরিবর্তন করতে পারে সে তোর মতো নেতাকে এমনি এমনি ছেড়ে দিবে দেশ খোকলা করে খাওয়ার জন্য? তুই ভাবতে পারলি এটা? পুলিশ রেড্ডিকে ধরে নিয়ে যায়, আর আবার এদের গান দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। শেষে এসে আমার মনে হলো মুভিটা ধুম করে শেষ হয়ে গেল, আর একটু ক্লিয়ার করা উচিত ছিল, তাই না? তো ব্যাপার এখানে কয়েকটা। প্রথমত দৃষ্টি
দৃষ্টিকোণ, সবকিছু আপনার চিন্তা ভাবনার উপর নির্ভর করে আপনি কোনো বিষয়কে কিভাবে দেখছেন। সরাসরি চোখের দেখাতে অনেক সময় ভুল হয়, তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখুন, ভাবুন, তারপর ডিসিশন নিন। দ্বিতীয়ত, আপনার সঙ্গে অন্যায় হচ্ছে, ভাগ্য আপনার সঙ্গ দিচ্ছে না, দুনিয়া আপনাকে বুঝতেছে না, আপনজনরাও সাপোর্ট করছে না, তার মানে হলো আপনি সৎ মানুষ, আপনি সরল মানুষ, আপনি ইমানদার মানুষ। এখন হয়তো আপনি আপনার যথাযথ মূল্য পাচ্ছেন না, কিন্তু কখনো না কখনো আপনি ভালো ফলাফল পাবেন। তৃতীয়ত, সিম্পলিসিটি, সুন্দর বা স্বাভাবিকভাবে বেঁচে থাকাটাই শান্তি বয়ে আনে, আর এটা একমাত্র পাওয়া যায় সিম্পল থাকার মাঝে। এত টাকা পয়সা বা এমন ক্ষমতার কি প্রয়োজন যার জন্য বিবেককে মারতে হয়, অন্যের সঙ্গে অন্যায় করতে হয়? আমাদের বোঝা উচিত আজ আমরা যেখানে আছি কাল সেখানে থাকবো না, আর এই সত্যকে কখনো অস্বীকার করতে পারবো না। ওকে, তো যাওয়ার আগে কমেন্ট বক্সে একটু সুরসুরি দিয়ে যায় না। আর এতক্ষণ হ্যাঁ, উপরে যে হকারি করেছি ওটা জাস্ট বিজনেস ডিল, পেটের দায়ে করতে হয়, কান্না পাড়তে হয়, এটা সিরিয়াসলি নেওয়ার কোনো দরকার নেই, কেমন? আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেকগুলো ধন্যবাদ।